ভাই আমি একটু চুরি করতাম, চুরিটা আমাদের বের করে দিছে। বর্তমানে আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি, আর সেখানে শেফ হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার মায়ের পায়ের নিচে জান্নাতটা খুঁজে পাইতো ভাই। আলহামদুলিল্লাহ। জেনে পরে সর্বোচ্চ 7 মাস সময় লেগেছিল। সর্বোচ্চ 7 মাস? হ্যাঁ, সর্বোচ্চ 7 মাস আপনি সময় তো লাকি, লেগেছিল। এত এত কম সময় আসলে কিন্তু কেউ আসতে পারে না, সম্ভব হয়। কি রকম যখন আপনি আসছিলেন কত টাকা খরচ হয়েছিল আপনার? সেইখানে আমি 7 লাখ টাকা কন্ট্রাক্ট করছিলাম এজেন্সির সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পরিচয় করায় দিব। আমি আমার শহর থেকে অন্য একটা শহরে ঘুরতে আসছিলাম, আর এখানে আসার পর আমার দুইজন বাংলাদেশি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায়। তো তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তো তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দিব, এবং সেই সঙ্গে আমি যে জিনিসটা বলবো, তারা এখানে কতদিন যাবত আসছে, কি কাজ করছে, এইখানকার সুযোগ সুবিধা কেমন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, বা আমি কি বলে জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিন মিয়া। ওকে, আপনি কতদিন যাবত আসছেন রোমানিয়াতে? আমি ভাইয়া 3 বছর যাবত আসছি রোমানিয়াতে, আমার 3 বছর শেষ। 3 বছর শেষ। আপনি যখন আসার জন্য চেষ্টা করছিলেন, আপনার কতদিন সময় লাগছিল ভিসা প্রসেসিং হইতে? কারণ আমাদের দর্শকদের অনেক থাকে যে মানে কতদিন আমি সময় লাগে। মানে শুরু থেকে শেষ কতদিন লাগছিল হ্যাঁ, এখানে হ্যাঁ, ভিসা আপনি প্রসেসিং? যখন ধরেন আপনি যখন কতদিন আপনাকে আচ্ছা অপেক্ষা করতে আচ্ছা হয়েছে আচ্ছা, রোমানিয়াতে আসার বুঝতে জন্য? পারছি ভাইয়া। বেসিক্যালি আমার বেশি দিন অপেক্ষা করতে হয় নাই তুলনামূলকভাবে। তো আমার সম্ভবত আমার যতটুকু মনে পড়ে সর্বোচ্চ 7 মাস সময় লেগেছিল। সর্বোচ্চ 7 মাস? হ্যাঁ, সর্বোচ্চ 7 মাস আপনি সময় তো লাকি, লেগেছিল। এত এত কম সময় আসলে কিন্তু কেউ আসতে পারে না। না, সেটা আমিও ভাবি নাই, সেটা আমিও ভাবি নাই। আর আমি যখন মানে এখানে আসবো এটা নিয়ে আমি খুব সিরিয়াসও ছিলাম না, আচ্ছা আচ্ছা যে আমাকে যাইতেই হবে, যাবো, এরকম কোনো সিরিয়াস ছিলাম না। আমি জাস্ট চেষ্টা করছি। আচ্ছা। কিন্তু যখন আমার এটা দেখি যে কাছাকাছি হইতেছে, তখন আমার ভিতর এটার ফিলটা অনেক বেশি ছিল। মানে এটা আমাকে পেতেই হবে, যেহেতু হচ্ছে সেহেতু এটাই আমার লাগবে। আচ্ছা। আর যখন আমি এটা পেতে যাচ্ছি তার আগ মুহূর্তে মানে ভেঙে পড়ার মতো একটা অবস্থান ছিল। সেটা হলো আমি চারপাশে দেখতে পেলাম যে আপনার মানুষের হচ্ছে না। যেমন আমি যখন ইন্টারভিউ দেই তখন শতকরা 10 জন ভিসা পাইতো। সেই মুহূর্তে আমি খুব নার্ভাস ছিলাম। আপনার কি ইন্ডিয়ায় যাওয়া লাগছে না যাওয়া না, লাগে? ইন্ডিয়া যাওয়া লাগে নাই। আমি সম্ভবত 2023-এ ইয়ে করছি, তো তখন ওই কাকরাইলে, ঢাকা কাকরাইলে এমবাসি গিয়েছিল, ওই সেখানে মানে বিটিএমই ভবনে হ্যাঁ 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 হ্যাঁ, কাকরাইলে ওই ভবনেই ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিএমইটি বিএমইটি যে ভবনে, ওইটাতে 2023 সালে, রাইট? হ্যাঁ। আচ্ছা। তো আসার আগ মুহূর্তে আমার ওইখানে অনেক ঝামেলা হয়েছিল, ফাইল টাইল নিয়ে অনেক কিছুই। যেমন আমি আপনার যেদিন মানে আমার নাম আসছে যে আমার আগামীকাল ইন্টারভিউ, সেই মুহূর্তেও নাম চলে গেছিল। আবার সন্ধ্যায়, আগের দিন সন্ধ্যায় নামটা আসছে ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউ দিতে গেলাম। তারপর আমি মনে করেন যে সকাল 7টা থেকে 5টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর পরে যখন আমি অফিসটা পাইলাম, সেই মুহূর্তে আমার ফাইলটা ডেলটা ফেলে দিছিল। মানে ডেলটা ফেলে দিছিল। কেন ফেলে দিছিল? এই কারণেই তাদের সার্ভার নাকি সমস্যা ছিল, আমারটা অনলাইন হয় নাই। সেই ক্ষেত্রে আমি সেখান থেকে আবার মনে কষ্ট নিয়ে ফিরে আসছি। তো আসার পরে তারপর আমি হতাশ হয়েও হই নাই, আবার চেষ্টা করছি। তার 3-4 দিন পরে আবার ইন্টারভিউ ডেট পাইছি। তারপর ইন্টারভিউ দিছি, তারপর রেজাল্ট হওয়ার ডেট দিছে। রেজাল্ট হওয়ার ডেটে গেছি, রেজাল্ট হবে না, ঝামেলা। তারপর আবার ডেট দিছে, তখন গেছি। তারপর আর কি ভিসাটা হয়েছে। ফাইনালি আমি ভিসাটা পাইছেন? হ্যাঁ, আসতে পারছি। আচ্ছা, যাক, আপনার মানে যদি এটা বলা সম্ভব হয়, কি রকম যখন আপনি আসছিলেন কত টাকা খরচ হয়েছিল আপনার? ভাই তখন তো আমি আপনার এজেন্সির মাধ্যমে আসছি, তো সেইখানে আমি 7 লাখ টাকা কন্ট্রাক্ট করছিলাম এজেন্সির সাথে। তো কন্ট্রাক্ট করার পরে ওনারা আমারে যখন ভিসাটা হইলো, তখন নানান ধরনের কলা কৌশলে আমার সাথে একটু টাকাটা আবার বেশি নেওয়া হয়েছে। কীভাবে? তখন আপনার আবার টাকা নিল 8 লাখে গেল, তাছাড়া হবে না। 1 লাখ টাকা জামানত দিতে হবে, কারণ রোমানিয়া আইসা মানুষ থাকে না। সেই ক্ষেত্রে জামানত, সেটার জন্য সাইন টাইন করাইলো, কন্ট্রাক্ট করাইলো, ফর্ম দিল যে 1 বছর হইলে মানে 6 মাস হইলে 50,000 ব্যাক দিবে, আর 6 মাস হলে 1 লাখ টাকা ব্যাক দিবে। তো কি আর করার, আমি তো নিরুপায়। তো ভিসা তো পাইছি, যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। কিন্তু তারপর আমি আসবো না, এজেন্সিকে বলছি আপনি আমার ভিসা ক্যান্সেল করেন,
কোনো সমস্যা নাই, আমি যত টাকা আপনাকে জমা দিছি সেটাও লাগবে না, আমি বিদেশ যাইতাম না। আচ্ছা কারণ আপনারা দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজের সাথে আমি নাই। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমি চলে আসছি। আচ্ছা। আমি যাব না বিদেশ, ভিসা হয়েছে তো কি হয়েছে, যাব না। মানে আমার রাগটা ছিল বেশি, আমি যাব না তো যাব না। সেই ক্ষেত্রে আমি আসলে এই পরিবারের দিকে তাকাইলাম যে না, লাইফ তো একটা, আমি যে বাংলাদেশে আমি ওয়ালটনে জব করতাম, সেই ওয়ালটন আমি কৃতজ্ঞ ওয়ালটনের কাছে। আমি যদি জীবনে কোটি 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 টাকাও কামাই, কিন্তু আমি ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। আচ্ছা কারণ সেই মুহূর্তে ওয়ালটন আমাকে অন্ন যোগাইতে সাহায্য করতো। আচ্ছা আচ্ছা দীর্ঘ 4 বছর আমি সেখানে কাজ করেছি। সেখানে আমার যে সুপারভাইজার ছিল সেলিম স্যার, আমার মনে আছে। আমার ইনচার্জ ছিল নাজমুল স্যার, আমার মনে আছে। হ্যাঁ, তারা আমাকে খুব সহযোগিতা করছে, খুব। মানে আমি যে বিদেশে আসবো, অনেকের চাকরি থাকে না, কোম্পানির চাকরি ভাই, মাই গুডনেস। অনেকের চাকরি থাকে না, অ্যাবসেন্ট দিলে এই থাকে না সেই থাকে না, কিন্তু তারা আমার মেডিকেল ছুটি, এই ছুটি সেই ছুটি দিয়ে মিলাইয়া মানে আমাকে চাকরি বহাল রাখছিল। এবং বিদেশের জন্য দৌড়াদৌড়ি, জানেন দৌড়াদৌড়ি করতে হয় অনেক, এজেন্সির এই সেই নানান ধরনের কাগজ। তো এই বিষয়ে তারা আমাকে অনেক হেল্প করতো। আরেকটা বড় ভাই ছিল, যেহেতু আপনার এখানে সুযোগ পাইছি সেজন্য বলতেছি হ্যাঁ ভাইয়া। বলেন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই, বলেন। সময় নষ্ট করতেছি যদিও। হ্যাঁ আচ্ছা বলেন, সমস্যা আরেকটা বড় ভাই ছিল সানোয়ার ভাই, উনিও আমারে খুব হেল্প করছে। হ্যাঁ, আচ্ছা যাক, আমার এই ভিডিওটা যদি তারা দেখে, মানে আপনি যে তাদের কথা এখনো মনে রাখছেন, সব সময় মানে এটা মানে তারা অনেক খুশি হবে, আমি মনে করি। আমি চাই যেন তারা এই ভিডিওটা দেখে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। দেন আপনি যখন আসলেন, বিদেশে আসার পরে আপনার এখানে এজেন্সির নাম উল্লেখ করার দরকার নাই। তারা যে কথাগুলো বলেছিল, আপনাকে যে কাজ দিবে বলেছিল, যে বেতন দিবে বলেছিল, এগুলো কি ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলা ঠিক ছিল। আচ্ছা, আপনি এখন বর্তমানে কি কাজ করছেন এবং আপনি কোন কাজে আসছিলেন, সেই কাজটাই করছেন? না না না, আমি আসছিলাম আপনার কার্পেন্টারের কাজে। ওকে। হ্যাঁ, কার্পেন্টারের কাজে আসছিলাম। আসার পর তো ভাই ভয়ানক অবস্থা। আমি যখন কার্পেন্টারের কাজে আসি, 20 দিন পরে আমাদের বের করে দিছে। ও মাই গড। হ্যাঁ, 20 দিন পরে বের করে দিছে। সাপ্লায়ার কোম্পানি ছিল? সাপ্লাই কোম্পানি ডিরেক্ট, কিন্তু এখানেও তো এজেন্সি ছিল, যেটাকে সাপ্লাই বলে, তাই না? তো ওইখানে কাজের সংকট, কাজের সংকট থাকার কারণে শ্রীলঙ্কান ছিল 2 জন, আমরা বাঙালি ছিলাম 5 জন, তো 7 জনকে বের করে দিল, কাজ নাই। তো আমাদের যে এজেন্সি ছিল উনিও ভালো ছিল, এই মানে রোমানিয়ার যে এজেন্সি ছিল, রোমানিয়ান বায়ামারি যে এজেন্সি, ও ভালো ছিল। তো আমার আরেকটা কাজ দিছিল, সেটা আমার জন্য অনেক হার্ড ছিল। সেটা ওয়েল্ডিং এর কাজ, সেটা আমার জন্য হার্ড ছিল। এবং আমার বাংলাদেশের কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। ছিল ওই যে ওয়ালটনে যে আমি অপারেটর ছিলাম, মেশিনারি, প্লাস্টিক মেশিনারি, ওইগুলার তো আর এখানে হচ্ছে না, এখানে কোনো কাজে লাগছে না। না। তারপরে 20 দিন পরে বের করে দেওয়ার পরে তারপর আমার যে এজেন্সি কাজ দিল, ওই কাজে যে আমার কাজটা হার্ড ছিল, কিন্তু আমার যে বস ছিল মানে মালিক, উনি আমার খুব ভালোবাসতো। আচ্ছা। হ্যাঁ, আমার বলতো তুই কাজ করস না করস, তুই এখানে থাকবি। তখন তো ভয় পাইতাম যে আবার না বাই করে দেয়, আমার কোনো ডকুমেন্টস নাই, কার্ড হয় নাই, টিআরসি হয় নাই, কিচ্ছু না। হ্যাঁ, আমি শুধু বসরে বলতাম বস আমার টিআরসি লাগবো, বস আমার টিআরসি লাগবো। কয় টেনশন করিস না, আমি করে দিম। এজেন্সিরে মেসেজ দিতাম আমার টিআরসি লাগবো, কয় যে আমি আসছি, ডোন্ট ওরি। ওকে, ডোন্ট ওরি। এইভাবে চলতে চলতে শেষ পর্যন্ত আমার ভিসার মেয়াদ ফুরিয়ে যাবে, তার আগে টিআরসি হইল। যাই হোক, টিআরসি হওয়ার পরে আমি বছর এখানে ভালোই ছিলাম। উনি বেতন যথাযথ ক্লিয়ার করতো এবং আমার দেখভাল করতো। মানে ওনার ওয়াইফ যে আছে, ওনার যে মেয়ে আছে, ওনারাও আমাকে খুব আদর করতো। তো সেই ক্ষেত্রে ভালোই লাগা শুরু করলো। শেষ পর্যন্ত আমার মানে এই হাতটা দেখতেছেন না, এই ফিঙ্গারটা, এটা ওই কাজ করার সময় এটা মানে হ্যাঁ হ্যাঁ এটা এখন ভেঙে যায় নাই, কিন্তু এটা আমি মুভ করতে পারি না। ওই টাইমে মানে ভেঙে যাওয়ার মতোই ছিল। পরে ব্যান্ডেজ করে দিয়েছিল, ডাক্তার বলছিল যে 10 দিন রাখার জন্য। কিন্তু আমি মানে আমার কাজ করতে হবে, আমার টার্গেট। কারণটা হলো যে ভাই, একদিকে আর্থিক অবস্থা, আরেকদিকে বসের মন রক্ষা করতে হবে। কিন্তু বস চায় নাই যে তুই কাজে আয়, কিন্তু আমি চাইতাম যে না, আমার কাজ করতে হবে, বসের মন জোগাইয়ে কাজ করতে হইব। সেই ক্ষেত্রে আমি ব্যান্ডেজ খুইলা কাজে শুরু করছি। তার পরবর্তীতে এই আঙুলটা ঠিক হয় নাই। তারপর যখন আমি ডাক্তারের কাছে পরামর্শ করছি, এক্সরে করার পরে বলছে যে এখানে কোনো সমস্যা নাই, ভাঙাও নাই, কোনো সমস্যাও নাই, জাস্ট মুভিং করতে হবে, মানে এক্সারসাইজ করলে এটা ঠিক হয়ে যাবে। আর ওটা আমার করা হয় নাই। সেইখানে আপনার 4 মাস পর আমি এইখানে আসি, এই বায়ামারিতে। সেটাও বায়ামারিতেই, সেটা চেকেত মারমাতিয়া। বর্তমানে আপনি কি কাজ করছেন? বর্তমানে আমি একটা রেস্টুরেন্টে কাজ করছি।
সেখানে শেফ হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, রেস্টুরেন্টে ইউরোপের শেফ মানে তো এটা বিশাল কিছু, এটা আসলে ছোট করে এটা দেখার ভাই কোনো সুযোগ নাই। আসলে এটা সব আপনি তো প্রথমেই শেফে পান নাই, মানে না, এটা না, তো না। আপনি কোথায় রেস্টুরেন্টে কি কাজ থেকে শুরু করলেন? প্রথমে আমি ডিশ ওয়াশিং এ ছিলাম। ডিশ ওয়াশিং। দর্শক, হ্যাঁ। আমি একটা নোট দিতে চাই যে বেসিক্যালি ইউরোপে যারা আসে তারা দেশ থেকে, আমরা বেসিক্যালি মানে যারাই আসি না কেন তারা কোনো কাজ জানি না। এটা 99% লোক আমরা এটাই, মানে যারা ইউরোপে আসে 99% লোক হচ্ছে আমরা কোনো কাজ জানি না। আর যে সমস্ত কাজ আমরা করি বা করে আসছি সেগুলো এখানে কোনো কাজে লাগে না, না, বেসিক্যালি লাগে না। না, না। আর 1-2% লোক আছে যারা এক্সপিরিয়েন্স নিয়ে সরাসরি আসে। হুম, হুম। আর আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি যেই কাজটা জানতেন সেটার এখানে কোনো দাম ছিল না, এর জন্য আপনাকে প্রথমত মানে খুব হার্ড ওয়ার্ক করা লাগছে এবং হ্যাঁ। আপনার ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। তারপরে যখন আপনি ডিশ ওয়াশে জয়েন করলেন, হ্যাঁ, তারপরে এখন শুরু করেন আপনি এখান থেকে দেখেন, আমি আমি ডিশ যখন ওয়াশিংটা কেমন আসলে, হ্যাঁ, এটা কেমন, এটা আমাদের দর্শককে একটু বুঝায় বলুন। আমি যখন এখানে কাজে আসলাম ডিশ ওয়াশিং এর, তখন প্লেট, মানে আমি তো বাড়িতে যখন থাকতাম প্লেট তো মানে মানে এটা নিজে আমাদের plate দিয়ে ভাত খাইতাম না, না, এটা তো এটা আমরা সবাই এটা আমাদের করি। বাঙালির এটাই মানে কালচার। স্বভাব, বাবা এটা মা একটা থাকতে culture। তারা আর কি কেউ ইয়ে কিছু করে না, করে না, হ্যাঁ। কেউ কিছু করে না। তো ওইরকম আমি প্লেট ধুইতে জানি না, হ্যাঁ। চাকু ধরতে জানি না, হুম। কারণ আমি কোনোদিন পেঁয়াজ কাটি নাই। হুম। চাকু ধরতে জানি না, মানে আমার কোনো কিচ্ছু নাই। আমি যখন চাকু ধরতাম, আমার একটা শেফ ছিল ওই মুহূর্তে, বাবু নাম, বাবু ভাই, উনিও আমার অনেক বকাঝকা করতো। উনি কি তুমি বাংলাদেশী চাকু, ছিল? হ্যাঁ, উনি একজন বাংলাদেশি ছিল। আচ্ছা। তো উনি বলতো যে তুমি চাকু ধরতে জানো না, তুমি বিদেশ আইছো। হুম। ঠিক আছে, যাই হোক, ওনার অনেক কথাবার্তা আমার কাজে লাগছে, হুম। আমার জীবনে কাজে লাগছে। তো এগুলা বলতো, আর অনেকে অনেক কথা বলতো। তো যাই হোক ভাই, আমি ধোয়া শিখলাম, প্লেট টিলেট ধুইতাম, সবসময় প্লেট ধুইতাম। তারপরে ওদের মানে কাজের যা যা লাগতো আস্তে আস্তে নাম চিনলাম, এটার নাম এটা, ওইগুলো এগিয়ে দিতাম। কিন্তু আমার যখন আমি সবগুলা নামগুলা জানলাম হ্যাঁ। এবং নাম জানলাম, এবং আমি কি করতাম ভাই, আমি একটু চুরি করতাম। চুরিটা কীরকম, মানে প্রতিটা রেস্টুরেন্টে দেখবেন যে রেসিপি আছে আচ্ছা। সব খাবারের, হ্যাঁ। এই রেসিপিগুলো আমি চুরি করতাম। আচ্ছা। কিভাবে, আমার ফোনে আমি এগুলা ছবি তুলতাম। আচ্ছা, ছবি এটা তুলতে একটু চুরি করা বলতে আমরা তো একটু ডিফারেন্ট টাইপের কোনো কিছু বুঝি। এখন আপনি রেস্টুরেন্টে কাজ করেন, এখন কেউ মনে করবে আপনি রেস্টুরেন্ট থেকে টাকা চুরি করতেন, খাবার চুরি করতেন, ব্যাপারটা এরকম না। সেজন্য আমি বলছি। হ্যাঁ, যে হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করলাম আর কি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, যে আপনি ওই খাবারের রেসিপিগুলো আপনি ছবি তুলতেন, ছবি এটাই তুলতাম। হচ্ছে চুরি করা। এটাই চুরি উনি করা। এটা বুঝাইছে, তার হ্যাঁ। মানে উনি কোনো টাকা পয়সা চুরি করেনি। হ্যাঁ, বলেন। যাই হোক, পরে এগুলো আমি যখন নিজে নিজে গোপনে সংগ্রহ করলাম, করার পরে আমি এগুলা মানে বাসায় পড়তাম। ঠিক আছে, বাসায় পড়তাম আর বাংলায় ট্রান্সলেট করতাম। ওকে। হ্যাঁ, যে কারণে আমার সহজ হইতো। তারপরে আমি যেগুলোর নামগুলো জানা হইলো, তারপরে যে আমার শেফ ছিল তারা আপনার একজন রোমানিয়ান, দুজনই রোমানিয়ান, একটা মেয়ে একটা ছেলে। তো যখন আমার কাছে যেটা চাইতো যে রবিন এটা আনো, মানে আদুসে আয়া, মানে নামটা বলতো, রোমানিয়ান ভাষা আপনি জানেন। তো আমি মনে করেন যে যথাযথ, মানে ওর নাম বলা শেষ, আমি যেন আয়না পড়ছি। জিনিসটা আনতে পারেন, হ্যাঁ, রাইট। মানে ও শুধু রবিন বলতো, মানে রবিন বান্দা হাজির। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো মানে ডাকা মাত্র আমারও পাইতো, এবং ডাকা মাত্র ওর যা লাগতো আমি সেটা নিয়ে উপস্থিত ছিলাম। সেই ক্ষেত্রে মালিক এইগুলো ফলো করতো। আমাদের মালিক আবার মানে রোমানিয়ান ছিল। রোমানিয়ান মালিক, এখনো রোমানিয়ান মালিকই আছে। তো মালিক খুবই মানে আপনার স্যাটিসফাই ছিল আপনার? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই খুব ফলো করতাম ওরে। আচ্ছা। হ্যাঁ, এবং উনি সবসময় ক্যামেরায় দেখে, উনি সময় পাইলে আপনার ফোনে ক্যামেরায় দেখে। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, তো এভাবে যখন দেখা শুরু করলো, তারপর আমার যে শেফরা ছিল ওরা প্রশংসা করলো মালিকের কাছে যে ছেলেটা খুব ভালো কাজ করে। এটা আমার সামনেও বলতো, আমার পরেও বলতো। আচ্ছা। বলার পর তারপর মালিক একদিন বলল যে তুই অর্ডার বানা, হ্যাঁ, মানে খাবার বানা। আচ্ছা। তারপরে ওরা খাবার বানান শুরু করলো। এখন যারা আমার খাবার বানান দেখাই দেয়, মানে যেভাবে করে দেখে যান না, এটাও খুব ফাস্ট হয়। হ্যাঁ, মানে মালিকের যে 14 বছর আপনার রেস্টুরেন্ট, এই 14 বছরে তারা বলছে যে রবিন হয় নাই। হ্যাঁ, মানে আমার নাম রবিন হয় নাই। তো সেই ক্ষেত্রে মানে মালিক নিজেও তখন আমার আইসা অর্ডার বানান শিখাইলো। আচ্ছা। হ্যাঁ, অর্ডার বানান শিখাইলো, শেফরাও শিখাইলো। সেই ক্ষেত্রে মনে করেন যে আমারে ওই অ্যাসিস্ট্যান্ট শেফ হিসাবে ওদের সাথে রাখলো। তারপরে আর কি যখন একটা শেফ চলে যাবে, আমাদের এখানে 14 বছরই কাজ করছে অতি রেস্টুরেন্ট শুরু থেকে, উনি চলে যাওয়ার সময় তখন ওরা আর দ্বিতীয় কোনো অপশন খুঁজে নাই, চেষ্টাও করে নাই। বলছে যে মানে ওই শেফটা থাকতেও ওর চেয়ে আমি ফার্স্টলি কাজ করতে পারতাম। যে কারণে বলছে যে
এটার দায়িত্ব তোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর থেকে আমি ওইভাবেই আছি 1 বছর ধরে যাক। শেফ হিসেবে। আপনি কি আইটেম, কারণ এখানে তো ইউরোপের শেফের খাবারের আইটেম মানে আমি যতটুকু জানি যে ডিফারেন্ট টাইপের থাকে, আপনি কোনটাতে বেশি এক্সপার্ট, কোন আইটেমটা তৈরি করছেন? এখানে তো আমাদের যে রেস্টুরেন্ট, এখানে আপনার প্রায় 200 আইটেমের মতো আছে। আচ্ছা হ্যাঁ, 150-200 আইটেম আছে। সবগুলো আইটেম তো আপনি পারেন না মনে হয়? সবগুলো আইটেমই পারি ভাই। সবগুলোই পারেন, কিন্তু হ্যাঁ। আপনার কোন আইটেমটা সবথেকে বেশি ভালো হয়? এগুলা ভাই আসলে সবকিছু তো আমি যদিও টেস্ট করি না, খাই না, কারণ এগুলো আপনি জানেন যে মানে তৈরি করতে গেলে আসলে হ্যাঁ, খাবার রুচিটা থাকে না। খাবার রুচি থাকে না। আর দ্বিতীয়ত আপনার এখানে পর্ক থাকে তো, ওদের আমরা আইটেমগুলো, মুসলমান, হ্যাঁ, different type-এর item, হ্যাঁ, হ্যাঁ। আর ওদের কাছে তো পর্কটা হালাল food, সুস্বাদু হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ভাইয়া আমি মালিক আপনি আমার বলতে পারেন না যে আপনার আসলে আমি কোন বলতে পারি না যে itemটা আমার কোন আইটেমটা সুস্বাদু। সুস্বাদু হবে, কিন্তু আমি যেগুলা বানাই মালিক প্রশংসা করে। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারছি। যাই হোক দর্শক, উনি যেহেতু আপনারা জানেন ইউরোপে যারা থাকে এরা হচ্ছে অন্য ধর্মের, এরা যে খাবারটা খায় আর আমরা আসলে ওই খাবারটা খাই না, এর জন্য উনি শেফ, উনি যে খাবারটা তৈরি করে সেটা উনি জানেন না আসলে কতটা সুস্বাদু, বাট ইউরোপিয়ান যারা আছে হ্যাঁ, হ্যাঁ। এরা খেয়ে বলে সুস্বাদু। সুস্বাদু। এটা খুবই ভালো। আর আপনার যে বললেন না যে মানে সব আইটেম জানি কিনা, এটা আপনি যে রেস্টুরেন্টে কাজ করবেন, আপনার শেফ হইতে গেলে আপনার শুধু আইটেমগুলা না, আপনার ওই সসগুলা বানাইতে মানে শুরু থেকে এ থেকে জেড পর্যন্ত আপনার সবকিছু জানতে হবে, এবং কি বাজার করা পর্যন্ত আপনার জানতে হবে, যেটা আমি জানি। মানে আমি রেস্টুরেন্টের বাজারও করতে পারবো, মানে সব এ টু জেড, মানে বুঝতে পারছি, এগুলা জানতে হয়। এগুলা না জানলে আপনার জন্য সহজ হবে না। বুঝতে পারছি। তো যে এই। সর্বশেষ যে কথাটা, এখন বর্তমানে আপনি কেমন আছেন? এখন বর্তমানে ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সময় পেলেই তো ঘুরি, এই আর কি। দেশে কি যাওয়া হয়েছিল না না আসার না পরে? না 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 3 3 বছর বছরে যাবতে দেশে যাননি? না, যাওয়া হয় নাই। দেশে যাবেন কবে, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? এরকম পরিকল্পনা আমার আম্মা দিতেছে। হ্যাঁ, উনি মানে বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করি নাই তো উনি। আমরা পাত্রী দেখবো? না, পাত্রে আমি আমার মায়ের পছন্দই করব, আচ্ছা। যে কারণে আমি এই বারটা আর কাউরে দেই না, আচ্ছা, কারণ আমি আমার মায়ের পায়ের নিচে জান্নাতটা খুঁজে পাই তো ভাই, আলহামদুলিল্লাহ। যে কারণে আমি আপনার ভাই বোন কয়জন? আমি আর আমার ছোট বোন আছে, আচ্ছা আচ্ছা, ওই ইন্টারে পড়ে। যাক আলহামদুলিল্লাহ। বাবা বেঁচে আছে? হ্যাঁ, বাবা বেঁচে আছে। বাবা মা আর ছোট বোন, বাবা মা ছোট এই বোন। হচ্ছে আপনার পরিবার। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আপনি সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? কেউ যদি এইভাবে মানে দেশ থেকে যদি কেউ ইউরোপে আসতে চায়, তাদের আসলে কি করা উচিত, কি কাজটা বা কি শিখে আসলে তাদের জন্য এখানকার জীবনটা একটু সহজ হবে? আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারাই আসতে চান, শুধু ইউরোপ না, যে কোনো কান্ট্রিতে যাইতে চান, সেজন্য আপনারা মানে বিনা অর্থে হলেও কাজ শিখবেন। হ্যাঁ, সব ধরনের কাজ শিখবেন। আপনার ওই কাজটা যদি বিদেশে ওই কাজটা আপনি পাইতে হবে এরকম না, কিন্তু আপনি যদি কোনো কাজের দক্ষতা থাকেন, তাহলে আপনার অন্য কাজের প্রতিও মানে সহজ হবে, অন্য কাজটা করতেও সহজ হবে। হ্যাঁ, মানে আপনি কাজ জানলেন না, বা আপনি বিদেশের অপেক্ষায় রইলেন, বা আপনি ইউরো যাবেন বা অন্য দেশে যাবেন, আপনি শুধু স্বপ্নই গুনতেছেন, একটা সময় আপনার হইলো না, তখন আপনি কি করবেন? রাইট। তো আসলে আমি দেখছি কি ভাই, যে অনেক মেধাবী মানুষ, অনেক মেধাবী স্টুডেন্ট ভাঙ্গা পড়ছে, কিন্তু পরিশ্রমী কখনো ভাঙ্গা পড়ে নাই। রাইট, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। তো আমি ভাই এটাই, আমি ভালো স্টুডেন্টও ছিলাম না, কিন্তু আপনি আমার যে কোনো কাজ দিবেন ভাই, এটার কনফিডেন্স আমার আছে। হ্যাঁ, কারণ আমি নিজের নিয়ে গর্বিত, সত্যি কথা যেটা। কারণ আমি ইংলিশ জানতাম না, আমি এই দেশে আসছি, আমি তখন ইংলিশ জানি না। আমি পড়ালেখা করছি ইন্টার পর্যন্ত, কিন্তু আমি ইংলিশ জানি না। এটা আমাদের বাংলাদেশে হয় না, ঠিক আছে। তাছাড়া আমার বাড়ি গ্রামে, আমি ওরকমভাবে পড়াশোনাও করি নাই। বাংলাদেশের টাইমটাই ছিল কীরকম আড্ডা, এই সেই, মানে ফিউচারে কোনো পরিকল্পনা আমার মধ্যে ছিল না। যখন আমি ছোট ছোট কিছু পাইছি, তখন না আমি আমার জীবনটা ভাবতে পারছি, তাই না? তারপর আমি এখানে আসার পরে আমি সেগুলো অর্জনও করছি, বা এখনও করতেছি, বা আরও ভবিষ্যতে করবো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা আমার আরেক ভাই, আপনারা ভিডিওতে এতক্ষণ দেখলেন, তার কাছ থেকে আমরা শর্ট একটা সাক্ষাৎকার নিব, কিন্তু এই ভিডিওটা লং করছি না, এটা আরেকটা ভিডিওতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদেরকে ইউটিউব থেকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।